ওয়েলকাম স্টুডেন্টস, লাইফ সায়েন্স ক্লাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে প্রথমে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার অর্থাৎ ক্লাস 12 এর বায়োলজি থার্ড চ্যাপ্টার মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো স্ট্রাকচার অফ ওভারি বা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন। এইখান থেকে আমরা আজকে মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি কি কি? প্রথমেই হলো ডিম্বাশয়ের অবস্থান, তারপরে এক্ষুনি বললাম স্ট্রাকচার অফ ওভারি, মাইক্রোস্কোপিক অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, জার্মিনাল এপিথেলিয়াম, কার্পাস লুইটিয়াম, গ্রাফিয়ান ফলিকল, স্ট্রাকচার অফ গ্রাফিয়ান ফলিকল, প্রাইমোর্ডিয়াল ফলিকল, এছাড়াও ডিম্বাশয়ের অবস্থান, স্ত্রী প্রজননতন্ত্র বা প্রজননতন্ত্র হিসেবে ডিম্বাশয়ের ভূমিকা কি, মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এটা তো অবশ্যই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে একটি অঙ্গ, এটা আমরা আগেই জেনেছি। এছাড়াও আরো অনেকগুলি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। মূলত আমাদের আজকের টপিকটি হবে স্ট্রাকচার অফ ওভারি বা ডিম্বাশয়ের গঠন। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডায়াগ্রাম অফ ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের যে চিত্রটা সেটাও কিন্তু ভালোভাবে জানবো এবং বুঝবো। তাহলে চলে আসা যাক আজকে প্রথম যে টপিকটি আলোচনা করব সেটি নিয়ে। প্রথমটি হলো ডিম্বাশয়ের অবস্থান অর্থাৎ ডিম্বাশয় কোথায় অবস্থিত। আমরা জানি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী প্রজননতন্ত্র বা প্রজননতন্ত্রের মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটি কি? মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটি হলো ওভারি বা ডিম্বাশয়। এটি কিন্তু আমি আগেই আলোচনা করেছি। তো এই ডিম্বাশয়ের অবস্থানটি কোথায়? ডিম্বাশয়ের অবস্থানটি হলো স্ত্রীলোকের শ্রোণীগহ্বরের জরায়ু বা ইউটেরাসের দুপাশে। আমরা জানি কটা ডিম্বাশয় থাকে? দুটো থাকে, অর্থাৎ ওভারির সংখ্যা হচ্ছে দুটি। তাহলে ডিম্বাশয়ের অবস্থানটা আমরা আগেই জেনে গিয়েছিলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ওভারি বা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠনটা কি, অর্থাৎ মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের নিচে ডিম্বাশয়টিকে দেখতে কেমন লাগে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা ছোট্ট এখানে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রের একটা ছোট্ট হালকা জিস্ট বলবো, যদিও আমি মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে আমি পরে আবার আলোচনা করব ডিটেলসে। তাহলে আবার দেখে নেওয়া যাক স্ট্রাকচার অফ ওভারি বা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠনটি কেমন। অণুবীক্ষণ যন্ত্রের নিচে বা মাইক্রোস্কোপে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক যে গঠন বা স্ট্রাকচার অফ ওভারির প্রধান প্রধান যে অংশগুলি লক্ষ্য করা যায় সেগুলির নাম আগে জেনে নিই। ফার্স্ট হলো জননকলা বা জার্মিনাল এপিথেলিয়াম, সেকেন্ড শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া, থার্ড ধাত্র বা স্ট্রোমা, ফোর্থ প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্বথলি, ফিফথ গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি, সিক্সথ কর্পাস লুইটিয়াম বা পিতগ্রন্থি এবং তার সঙ্গে কিছু আন্তঃকোষীয় কোষ। তাহলে এই যে অংশগুলির নাম আমি বললাম, এই যে বিভিন্ন অংশগুলির নাম বলছি, এই অংশগুলি গঠনটি কিরকম এবং এদের কাজটি কি সেটি কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। গত পর্বে আমরা এইখান থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল স্পারমাটোজেনেসিস বা শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন, যার লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে দেওয়া আছে। এছাড়াও আমি এখান থেকে স্ত্রী প্রজননতন্ত্র অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ভিডিওটি করেছিলাম সেইটির লিঙ্কটিও আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দুটি তোমরা দেখে নেবে। তাহলে এবার আসা যাক স্ট্রাকচার অফ ওভারি বা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠনের ফার্স্ট যে লেয়ারটি কথা বললাম বা প্রথম যে অংশটির কথা বললাম, জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম জার্মিনাল এপিথেলিয়াম বা কি না জনন কলা, জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলা। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি একটি চিত্রটি কিন্তু সম্পূর্ণ নয়, চিত্রটি এখানে সম্পূর্ণ নেই, আমি পড়াতে পড়াতে চিত্রটি সম্পূর্ণ করব। তো প্রথমে দেখে নিই এই জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলাটি ডিম্বাশয়ের যে স্ট্রাকচারটি আমি একটা আউটলাইনটি এঁকেছি এখানে কোথায় অবস্থান করছে। আমরা প্রত্যেকটি কিন্তু স্ট্রাকচার পড়বো, তার কাজ জানবো এবং চিত্রের মাধ্যমে তার অবস্থানটিও দেখব। জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলা হলো ডিম্বাশয় বা ওভারির সর্ববহিস্থ আবরক।
মানে সর্বাপেক্ষা বাইরে যে আবরণটি থাকে সেটি হলো জার্মিনাল এপিথেলিয়াম। এখানে দেখতেই পাচ্ছি চিত্রটিতে, তাহলে বুঝতেই পারছি এইটি হলো জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলা। বোঝা যাচ্ছে এটি কি না, এটি ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বহিস্থ স্তর। এই স্তরটি একটি ঘনতলীয় কোষস্তরের সমাবেশ নিয়ে গঠিত হয়। তাহলে বোঝা গেল কি বললাম, এই স্তরটি একটি ঘনতলীয় কোষস্তরের সমাবেশ নিয়ে গঠিত হয়। ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাইরের স্তর এটি। আর কি, এটি পেরিটোনিয়াম পর্দা বা উদর আবরকের ঝিল্লির সঙ্গে যুক্ত থাকে। এই স্তরের প্রধান যে কাজটি, সেই কাজটি কি না, এই স্তরে দেখতেই পাচ্ছি এখানে, তা আমি নোট করে দিচ্ছি, এই স্তরে জনন কলা থেকে কি হয়, অপরিণত ডিম্বথলি বা আদি ডিম্বথলির উৎপত্তি ঘটে। তাহলে বোঝা গেল জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলা স্তরটি কোনটি। নেক্সট স্তরটিতে এবার আসবো। নেক্সট স্তরটি হলো, তাহলে জার্মিনাল এপিথেলিয়ামটি হয়ে গেল। নেক্সট স্তরটি হবে টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক। আমি বাংলাটি এখানে লিখছি, টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক। এটি কিন্তু আমরা শুক্রাশয়ের যখন আণুবীক্ষণিক গঠন পড়েছিলাম সেখানেও কিন্তু এটি জেনেছিলাম। এখানেও কিন্তু ডিম্বাশয় এবং শুক্রাশয় উভয় ক্ষেত্রেই কিন্তু এই শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া স্তরটি কমন। এবার আমরা জানি শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়াটি কোথায় লক্ষ্য করা যায়। চিত্রটিতে দেখে নিই। এই টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরকটি হলো, তাহলে আমি এটি বললাম এক্ষুনি কি, জনন কলা বা জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলাটি হলো ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বহিস্থ স্তর। তাহলে শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া স্তরটি কোথায় দেখা যায়? এই টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক স্তরটি হচ্ছে ঠিক জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলার পরবর্তী স্তর। ঠিক কি বললাম, জার্মিনাল এপিথেলিয়াম বা জনন কলার পরবর্তী স্তরটি হলো টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক, যেটিকে বলছি। অবশ্যই বুঝতে পারছি কি না, এখানে কি আছে না, কিছু অম্লাশক্ত অর্থাৎ অ্যাসিড যুক্ত শ্বেত তন্তু আছে, সেই জন্যই কিন্তু একে শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া বলছি। এই স্তরের একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই স্তরে কিন্তু কখনোই আদি ডিম্বথলি থাকবে না। তাহলে আমাদের দুটি স্তর নিয়ে আলোচনা হয়ে গেল, জার্মিনাল এপিথেলিয়াম এবং টিউনিকা অ্যালবুজিনিয়া। এরপর আসবো থার্ড অংশটিতে। 3 নম্বর অংশটি কি? 3 নম্বর অংশটি হলো স্ট্রোমা বা ধাত্র। 3 নম্বর অংশটি হলো স্ট্রোমা বা ধাত্র। তাহলে থার্ড অংশটি কি বলছি, স্ট্রোমা, স্ট্রোমা বা ধাত্র। এই স্ট্রোমা বা ধাত্র অংশটি কোথায় থাকে আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি চিত্রটিতে। স্ট্রোমা বা ধাত্রটি মূলত সংযোগ কলার জালক দিয়ে গঠিত হয়। আমরা জানি সংযোগ কলার কাজটা কি, বিভিন্ন জিনিসকে সংযুক্ত করা। তাহলে কি বললাম, স্ট্রোমা বা ধাত্রটি বিভিন্ন রকম কি হয় না, সংযোগ কলার জালক নিয়ে গঠিত হয়। এই কলাটি মূলত শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়ার যে কথাটি বলেছি তার সঙ্গে যুক্ত থাকে। কার সঙ্গে যুক্ত থাকে বললাম, শ্বেত কলা বা টিউনিকা অ্যালবুজিনিয়া যে কথাটি বললাম তার সঙ্গে যুক্ত থাকছে কে, এই স্ট্রোমা বা ধাত্রটি। আমি এক্ষুনি বলেছি এটি সংযোগ জালক নিয়ে গঠিত হয়। তাহলে এই স্ট্রোমা বা ধাত্রটি কার সঙ্গে যুক্ত, টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেতকলার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাহলে বোঝাই যাচ্ছে যে শ্বেতকলার আবরকের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হলে, আমি এখানে যদিও লাল রংটি দিয়ে শ্বেতকলা বা টিউনিকা অ্যালবুজিনিয়াটাকে ডিনোট করছি, কিন্তু আমি স্ট্রোমা বা ধাত্রটি কিন্তু মনে রাখতে হবে সবসময় এটি টিউনিকা অ্যালবুজিনিয়ার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আমি কালো রংটি দিয়ে এই জন্যই ডিনোট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আপাতত এটুকুই থাকুক। মানে বোঝাই যাচ্ছে টোটাল ডিম্বাশয় বা ওভারির মধ্যে টোটাল যে সংযুক্ত স্থাপন করছে সেটা কার মাধ্যমে সংযুক্ত স্থাপন হচ্ছে, স্ট্রোমা বা ধাত্রের মাধ্যমে। স্ট্রোমা বা ধাত্রের মাধ্যমে। এরপর যখন আমরা ডিম্বথলিগুলো দেখবো তখন আরো ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে কি বললাম, কার মাধ্যমে সংযোগ স্থাপন হচ্ছে, স্ট্রোমা বা ধাত্রের মাধ্যমে।
তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে এই টোটাল জায়গাটির মধ্যে কিন্তু স্ট্রোমা বা ধাত্রটি অবস্থান করছে। এরপর কি জানবো না, এইখানে এই স্ট্রোমা বা ধাত্রের মধ্যে বিভিন্ন রকম অংশ দেখা যায়। কি কি অংশ বলি? রক্তনালী দেখা যায়, লসিকা দেখা যায়, স্নায়ু দেখা যায়, দুমুখ সুজল পেশি দেখা যায় এবং কিছু অনৈচ্ছিক পেশি দেখা যায়। তাহলে বোঝা গেল জননকলা, জননকলার পর শ্বেতকলা, জননকলা বা জার্মিনাল এপিথেলিয়াম, তারপর টিউনিকা অ্যালবুজিনিয়া বা শ্বেতকলা, তারপরে কি বললাম স্ট্রোমা বা ধাত্র। স্ট্রোমা বা ধাত্রের মধ্যে আমি যখন টোটাল পিকচারটি আঁকাটা শেষ করব তখন কিন্তু বুঝতে পেরে যাবো স্ট্রোমা বা ধাত্রের মধ্যে কিভাবে রক্তনালী, লসিকা এবং স্নায়ু, তার সঙ্গে বলেছি অনৈচ্ছিক পেশি অবস্থান করছে। পরের যে অংশটি আমরা জানবো সেটি কি? সেটি হলো প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্ব কোষ। কি বললাম? প্রাইমোর্ডিয়াল ফলিকলস বা আদি ডিম্ব কোষ। প্রাইমোর্ডিয়াল ফলিকলস প্রাইমোর্ডিয়াল ফলিকলস বা কি বলছি আদি ডিম্ব কোষ। কথাটিতেই আছে আদি, অর্থাৎ এটি সবার প্রথমে, অর্থাৎ এই ডিম্ব কোষটি সবার প্রথমে সৃষ্টি হচ্ছে, ওই জন্য একে প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্ব কোষ বলা হয়। আমি প্রথমেই যখন জার্মিনাল এপিথেলিয়াম পড়াচ্ছিলাম তখনই আমি বলে দিয়েছি যে জার্মিনাল এপিথেলিয়াম থেকে কি হয়, আদি ডিম্ব কোষ বা প্রাইমোর্ডিয়াল ফলিকলটি সৃষ্টি হয়। এখানে আমি কিন্তু ছোট্ট করে ছবিটি এঁকে রেখেছি। এটি হচ্ছে প্রাইমোর্ডিয়াল ফলিকল। আমি এখানে টিএফ লিখলাম, প্রাইমোর্ডিয়াল ফলিকলস বা আদি ডিম্ব কোষ। এটা কি হয়, এই প্রাইমোর্ডিয়াল ফলিকলস বা আদি ডিম্ব কোষ। তাহলে বুঝতে পারছি যে এখানে আগে কি তৈরি হচ্ছে, ডিম্ব কোষটা তৈরি হচ্ছে। এই ডিম্ব কোষটা কেন সৃষ্টি হচ্ছে? কারণ এই প্রাইমোর্ডিয়াল ফলিকল বা যে ডিম্ব কোষটা সৃষ্টি হচ্ছে, আদি ডিম্ব কোষটি সৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু আস্তে আস্তে কি তৈরি হবে, ডিম্বাণু বা ওভাম তৈরি হবে। তাহলে বুঝতেই পারছি এর সৃষ্টির কারণটা কি। তাহলে প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্ব কোষের যে কথাটি বললাম সেটি কোথা থেকে তৈরি হলো? জননকলা বা জার্মিনাল এপিথেলিয়াম স্তর থেকে তৈরি হলো। আরো যদি ভালোভাবে বলি তাহলে কি বলবো, এই প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্ব কোষ কি হচ্ছে না, ভ্রূণ অবস্থায় জননকলা থেকে সৃষ্টি হয়ে কোথায় অবস্থান করছে? স্ট্রোমা বা ধাত্রের কথা এক্ষুনি যে বলেছি, আমি এখানে চিহ্নিত করে দিচ্ছি, এটি স্ট্রোমা বা ধাত্রের কথা যে বলেছি সেইখানে অবস্থান করছে। নবজাতকে এদের সংখ্যা থাকে 3 লাখ থেকে 5 লাখ। তার মানে বোঝা যাচ্ছে নবজাতকের মধ্যে কতগুলো প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্ব কোষ থাকে, প্রায় 3 লাখ থেকে 5 লাখ। কিন্তু যত বয়স বৃদ্ধি হতে থাকে সেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রাইমোর্ডিয়াল ফলিকলস বা আদি ডিম্ব কোষের সংখ্যাটাও কিন্তু হ্রাস পেতে থাকে। এই প্রাইমোর্ডিয়াল ফলিকলস তা প্রতিটা আদি ডিম্বথলি অসংখ্য কোষ নিয়ে গঠিত হয়। এরপর আমি একটু চিত্রটি এখানে অঙ্কন করি, তাহলে পরিষ্কার ব্যাপারটি বোঝা যাবে। কি বললাম, প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্ব কোষ, আমি যেগুলি আঁকছি এগুলি কি হচ্ছে প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্ব কোষের অসংখ্য কোষ স্তর। এগুলি কি প্রাইমোর্ডিয়াল ফলিকলসের অসংখ্য কোষ স্তর। এবং তার সঙ্গে এটা মনে রাখতে হবে যে এই যে বললাম প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্ব কোষটি অনেকগুলি কোষ স্তর নিয়ে গঠিত হয়, তার মধ্যে মাঝেরটি কি হচ্ছে না আদি ডিম্ব কোষ হিসেবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। মাঝেরটি কেমন, আমি স্ট্রাকচারটি একটু এঁকে দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটি। এইখানে কি থাকছে, এই যে জায়গাটি ফাঁকা জায়গাটি, এটি হচ্ছে আদি ডিম্ব কোষ হিসেবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বোঝা গেল কি বললাম না, প্রাইমোর্ডিয়াল ফলিকল অসংখ্য কোষ নিয়ে গঠিত হয় এবং এদের মাঝেরটি কি হয়, আদি ডিম্ব কোষ হিসেবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপর তাহলে আদি ডিম্বথলি, তাহলে বুঝতে পারছি, দেখতেই পাচ্ছি কেমন চেঞ্জটা আস্তে আস্তে হচ্ছে। প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্বথলি উৎপত্তি হয়েছিল কোথা থেকে? জার্মিনাল এপিথেলিয়াম থেকে। আস্তে আস্তে কিন্তু স্ট্রাকচারটার পরিবর্তন হচ্ছে, এখনো কিন্তু এটি পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়নি।
তাহলে এরপর দেখব কিভাবে এই প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ পরিণত ডিম্বথলিটি তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটি বা স্ট্রাকচার অফ গ্রাফিয়ান ফলিকলটি আমরা ডিটেলস একটু জানবো। তাহলে বোঝাই গেল এটা প্রাইমোর্ডিয়াল ফলিকল। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট পড়বো গ্রাফিয়ান ফলিকল, এবং তার সঙ্গে গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটিও কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। তাহলে 5 নম্বরটি কি হবে? 5 নম্বরটি হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল, এটাকে আমরা শর্ট ফর্মে জিএফ বলবো। তাহলে এটি হয়ে গেল প্রাইমোর্ডিয়াল ফলিকল। এখানে দেখতেই পেয়েছিলাম যে প্রাইমোর্ডিয়াল ফলিকলের চারদিকে কিন্তু এই যে কোষস্তরের কথাটি বলছিলাম, সেটা কিন্তু একটা আবরকের সৃষ্টি করছে, স্ট্রাকচারটি কিন্তু আস্তে আস্তে পরিণত হচ্ছে। আর মাঝখানটাকে কি বলেছিলাম? আদি ডিম্বকোষ বলেছিলাম। তাহলে আদি ডিম্বথলি এবং আদি ডিম্বকোষ দুটি একসঙ্গে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যেটি তৈরি করে সেটি হচ্ছে গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি। এরপর একটু স্ট্রাকচারটি আমরা ডিটেলসে জেনে নিই। আগে একটু চিত্রটা এঁকে নিই। একটাকে গোল স্ট্রাকচার করে নিলাম, তারপরে তাকে বেষ্টন করে দেখতেই পাচ্ছি এখানে কতগুলো কোষস্তর বা কোষস্তরের সমাবেশ আমরা লক্ষ্য করছি, এবং সেটি কিন্তু অবশ্যই প্রাইমোর্ডিয়াল ফলিকল বা আদি ডিম্বথলি থেকে আকৃতিতে বড়। তাহলে এটি হলো একটি লেয়ার, এগুলি কিন্তু সবই কোষস্তরের সমাবেশ লক্ষ্য করছি। এগুলি সবই কোষস্তরের সমাবেশ লক্ষ্য করছি। এই গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলির ক্ষেত্রে কি লক্ষ্য করলাম তাহলে? না, বাইরে কতগুলি কোষস্তরের সমাবেশ লক্ষ্য করলাম। এদের মাঝখানে কি আছে? মাঝখানে আছে কি না ডিম্বাণু। মাঝখানে কি থাকবে? থাকবে ডিম্বাণু। সেটিও কিন্তু কোষস্তর দ্বারাই ঘেরা থাকবে অবশ্যই। মাঝখানে থাকবে ডিম্বাণু। আমি ডিম্বাণুটিকে একটু হাইলাইট করে দিই। একটি বেশ বড় আকারের ডিম্বাণু থাকছে মাঝখানটিতে, বড় আকারের ডিম্বাণু থাকছে। ডিম্বাণুতে অবশ্যই একটি নিউক্লিয়াস থাকবে ডিম্বাণু, এবং তার চারদিকে কি থাকবে? অনেকগুলি কোষস্তর থাকবে। এই ডিম্বাণুকে ঘিরে এখানে লক্ষ্য করছি, এমনিতে গ্রাফিয়ান ফলিকলের বাইরে কিন্তু অনেক কোষস্তর লক্ষ্য করছি, আবার এখানেও কিন্তু ডিম্বাণুকে ঘিরেও আমি কিছু কোষস্তর অঙ্কন করেছি। এই কোষস্তরগুলিকে কি বলা হয়? গ্র্যানুলোসা স্তর। এই কোষপুঞ্জটার মধ্যখানে আমি আরেকটু এখানে জিনিসটাকে বড় করে স্ট্রাকচারটাকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা একটু ধারণা পেতে তোমাদের সুবিধা হবে। ধরলাম এটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। একটু স্ট্রাকচারটি আমি এখানে বড় করে এঁকে নিই, আমার এখানেও আঁকার দরকার অবশ্যই ছিল। এটি গ্রাফিয়ান ফলিকল আর এটি প্রাইমোর্ডিয়াল ফলিকল, না হলে আমি বোঝাতে পারতাম না স্টেপ ওয়াইজ। এবার বোঝাবো তো স্টেপটা কিভাবে তৈরিটা হচ্ছে কতদিনে। তাহলে এটি যদি গ্রাফিয়ান ফলিকলের বাইরের কোষস্তর হয়, এই স্ট্রাকচার অফ গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটি একটু ভালোভাবে জেনে রাখতে হবে। আগে আমি গ্র্যানুলোসা কোষস্তরটা এঁকে নিই। আগে গ্র্যানুলোসা কোষস্তরটা এঁকে নিই। আর কি বললাম? গ্রাফিয়ান ফলিকলের মাঝখানে একটি বড় আকারে অর্থাৎ কেন্দ্রে কি থাকে? একটি বড় আকারের ডিম্বাণু বা ওভাম থাকে। তাহলে এখান থেকে তো গ্রাফিয়ান ফলিকলের কাজটাও হয়ে গেল। গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলির কাজটা কি? অবশ্যই কি ডিম্বাণু বা ওভাম তৈরি করা। তাহলে এটা কি বললাম? এই স্তরটাকে আমি বলছি গ্র্যানুলোসা কোষস্তর। এই স্তরটাকে বলছি গ্র্যানুলোসা কোষস্তর। আর এইটা হচ্ছে ডিম্বাণু, যে ডিম্বাণুটির কথা এক্ষুনি বললাম, এটি হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণুর বাইরে একটি লেয়ার থাকে যেটিকে বলা হয় করোনা রেডিয়াটা, যেটিকে বলা হয় করোনা রেডিয়াটা। আমি যখন ডিম্বাণুর স্ট্রাকচার অর্থাৎ ডিম্বাণুর গঠন যখন পড়াবো বা ওভামের স্ট্রাকচার যখন পড়াবো,
তখন এই স্তরটি সম্পর্কে ডিটেলসে বলবো। এটি হচ্ছে করোনার এরিয়াটা। আর দেখতে পাচ্ছি গ্রাফিয়ান ফলিকলের মাঝখানে এই জায়গাটা কিন্তু ফাঁকা। এই ফাঁকা স্থানটিকে বলা হচ্ছে অ্যান্ট্রাম। এই ফাঁকা স্থানটিকে বলা হচ্ছে অ্যান্ট্রাম, যার মধ্যে একটি তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে, যেটাকে বলা হচ্ছে লিকার ফলিকুলি। এই ফাঁকা স্থানটিকে তরল দিয়ে পূর্ণ থাকে, যেটাকে বলা হচ্ছে লিকার ফলিকুলি। আর ফাঁকা স্থানটিকে বলা হচ্ছে, আমি ডট 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 দিয়ে দিলাম, লিকার ফলিকুলি। তরলটাকে ডিনোট করছে, এটা কিন্তু ফাঁকা স্থান, অ্যান্ট্রাম লিকার ফলিকুলি। আর এই যে কোষপুঞ্জটা লক্ষ্য করলাম, যেটা এক্ষুনি বললাম ক্যানোসা কোষস্তর আমি লিখেছি, এর বাইরের দিকে আরো কোষস্তরের একটি সমাবেশ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে থিকা কোষস্তর। থিকা কোষস্তরে দুটি কোষস্তরের সমাবেশ আছে। আরো আমি একটা দিকে এঁকে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। থিকা কোষস্তরের বাইরের দিকে যে থিকা স্তরটা থাকে সেটা হচ্ছে থিকা এক্সটার্না, বাইরের দিকে থাকে বলে। আর ভেতরের দিকে যেটা থাকে, থিকা স্তরের এই ভেতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে থিকা ইন্টারনা। তাহলে বোঝাই গেল গ্রাফিয়ান ফলিকলের স্ট্রাকচারটি কিরকম, এবং গ্রাফিয়ান ফলিকলের প্রধান কাজ হচ্ছে অবশ্যই কিন্তু ডিম্বাণুর মধ্যে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। এবং এই ডিম্বাণুটি কিন্তু এরকম ঘেঁষে নয়, এখানে কিন্তু কোষপুঞ্জ দ্বারাই, কারণ কোষপুঞ্জ দ্বারাই কিন্তু এটি যুক্ত আছে। বোঝা গেল গ্রাফিয়ান ফলিকলের কাজ ডিম্বাণু উৎপাদন করা, এবং তার সঙ্গে কি ইস্ট্রোজেন নামক যে হরমোনটা খরিত হয় সেটা কিন্তু এই গ্রাফিয়ান ফলিকল থেকেই খরিত হয়। আর দুটি কোষস্তর বাকি আছে, এরপরটি হচ্ছে কার্পাস লুইটিয়াম বা পিতগ্রন্থি। তাহলে পরের স্তরটি কি বললাম, পরের স্তরটি হচ্ছে কার্পাস লুইটিয়াম বা পিতগ্রন্থি। কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি। কর্পাস লিউটিয়াম বা যেটিকে বলে পিতগ্রন্থি। পিত কথাটি আমরা শুনেছি, পিত একটি কালার, মাছের যেমন থাকে পিত্তি, পিত কালার, সেখান থেকে এসছে কথাটি পিতগ্রন্থি। তাহলে কর্পাসের ব্যাপারটি কি হয়, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এইখানে গ্রাফিয়ান ফলিকলে কি তৈরি হয়েছে না, ডিম্বাণুটি বা ওভামটি তৈরি হয়েছে। এই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুটি বা ওভামটি যদি নির্গত হয়ে যায়, খুব ভালো করে শুনতে হবে কথাটি কি বললাম, গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি থেকে যদি এই ডিম্বাণুটি বা ওভামটি কি হয়, নির্গত হয়ে যায়, ডিম্বাণু বা ওভামটি কি হয়েছে, নির্গত হয়ে গেছে, তখন কি হয়, এটা কিন্তু নির্গত হয়ে যায়। কেন হয় সেটা আমরা ডিটেলসে পরে পড়বো, নিষেকটা যখন পড়বো বা ফার্টিলাইজেশন যখন পড়বো। এই গ্রাফিয়ান ফলিকল থেকে তাহলে কি হয়ে গেল, ডিম্বাণু বা এটিকে হচ্ছে ওভাম বা ডিম্বাণুটি নির্গত হয়ে গেল। নির্গত হয়ে যাওয়ার কিছুদিন পর কি হয় না, বিভিন্ন যে ডিম্বথলিটা, তাহলে এই ডিম্বথলিটার মধ্যে কিন্তু আর কোনো ডিম্বাণু বা ওভাম নেই। এই বিভিন্ন যে ডিম্বথলিটা, এইটাই কিসে রূপান্তরিত হয়, কার্পাস লুইটিয়াম বা পিতগ্রন্থিতে রূপান্তরিত হয়। তাহলে বুঝতেই পারছি যে গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু বা ওভামটি নির্গত হয়ে যাওয়ার পর এটি কি হবে না, এটি একটি সিম্পল কোষপুঞ্জে পরিণত হবে, একটা সিম্পল কোষপুঞ্জ যার মধ্যে কিন্তু কোনো ডিম্বাণু বা ওভাম নেই। সেই যেরকম যে কোষপুঞ্জটি তৈরি হচ্ছে, এইটা কি বলছে, কার্পাস লিউটিয়াম। আমি এখানে শর্ট ফর্মে বললাম সিএল বলে, কার্পাস লিউটিয়াম বা কি বললাম পিতগ্রন্থি তৈরি হচ্ছে। এটি কিরকম না, এটি বৃহদাকার শঙ্খবাকার কোষপুঞ্জ নিয়ে গঠিত হয়, এবং এই কোষগুলিতে লিউটিন নামক, ভালো করে মনে রাখতে হবে এই কথাটি, লিউটিন নামক একটি পিতাব দানা থাকে। লিউটিন, যেইখান থেকেই কথাটি কিন্তু এসেছে, লিউটিন নামক একটি কি থাকে, পিতাব দানা থাকে, যেটিকে যার জন্য এটিকে বলা হয় কার্পাস লিউটিয়াম, এবং বাংলাটিকে বলা হয় পিতাব দানার জন্য পিতগ্রন্থি। এর কাজ কি, এর কাজ হচ্ছে একটি প্রধান হরমোন ক্ষরণ করা। এই হরমোনটির নাম আমরা সকলে জানি, সেটি হচ্ছে প্রোজেস্টেরন। আর কি থাকলো, আর থাকলো কিছু ইন্টারস্টিসিয়াল সেল বা যেটিকে বলছি আন্তঃকোষ। ডিম্বাশয়ের এই যে স্ট্রোমার কথা বলেছিলাম, তাহলে এখন তো বোঝাই যাচ্ছে স্ট্রোমা স্ট্রাকচারটি কিরকম হবে। এটা কেন থাকবে স্ট্রোমা, এটা যোগ করা তো অবশ্যই, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কি করবে, যোগ করবে। তাহলে ডিম্বাশয়ের এই স্ট্রোমা বা ধাত্রে কিছু কোষপুঞ্জের সমাবেশ লক্ষ্য করা যায়, যেই কোষপুঞ্জগুলি কিন্তু কিরকম, বহুতলীয় কোষপুঞ্জ, যেগুলিকে বলা হয়
ইন্টারস্টিসিয়াল সেল বা অন্তঃকোষ। এর কাজ কি? এর কাজ হলো ডিম্বাণু উৎপাদন করা এবং হরমোন নিঃসরণ করা। তাহলে বোঝাই গেল স্ট্রাকচার অফ ওভারি বা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠনটি কিরকম। এবং এখানে একটি কথা বলে রাখি, এই যে অপরিণত ডিম্বথলি থেকে স্টেপ ওয়াইজ পরিণত ডিম্বথলি, সেখান থেকে মানে গ্রাফিয়ান ফলিকল, সেখান থেকে ডিম্বাণু নিঃসরণ এবং সেখান থেকে যে কার্পাস লুটেমে পরিণত হলো, এটি কিন্তু পুরো একটি চক্রাকার পদ্ধতিতে হয়, যেই পদ্ধতিটিকে কিন্তু বলা হয় মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। এই নিয়ে পরে আমি মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রতে বা রজতচক্রতে ডিটেলসে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক চাই, তার সঙ্গে প্রচুর শেয়ার, এবং অবশ্যই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।